আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নেই বলে ট্রাম্পের মন্তব্য। মোদির সঙ্গে বৈঠকে পারস্পরিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার। নির্বাচন নিয়ে চক্রান্ত ঠেকাতে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে সাবেক ছাত্র নেতাদের আহ্বান। এরশাদ বিরোধী অভ্যুত্থানে শহীদদের স্মরণ। মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী পবিত্র শবে বরাত আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় পালনে মসজিদ বাসস্থানে ধর্মপ্রাণ মুসলমানদের প্রস্তুতি। টঙ্গীতে চলছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। তুরাগ তীরে জুম্মার নামাজে হাজারো মুসল্লির অংশগ্রহণ। এবং বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় ঋতুরাজ বসন্ত বরণ। রাজধানী জুড়ে ভালোবাসা দিবসের আমেজ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। বাণিজ্য, নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প জানান, বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা ছিল না। বাংলাদেশের প্রসঙ্গটি বরং ভারতের বিষয় বলেও মন্তব্য করেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন সুলতানা হিমু। দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারে আলোচনা করেন তারা। বাণিজ্য, নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারে অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। লস অ্যাঞ্জেলেসে ও বোস্টনে ভারত নতুন কনসুলেট অফিস খোলার ঘোষণা দিয়েছে। মেক আমেরিকা গ্রেট আগেইন। বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ পদক্ষেপের প্রতি গুরুত্ব দেন দুই নেতা। हमारी कोशिश है और हमारी कोशिश रहनी चाहिए। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সাম্প্রতিক পট পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মতামত জানতে চান এক সাংবাদিক। জবাবে ট্রাম্প বলেন, বাংলাদেশ নিয়ে বরং ভারত দীর্ঘদিন ধরে কাজ করছে। এভাবে প্রশ্নটি মোদির দিকে ঘুরিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে দুদিনের সফরে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী টেক জায়ান্ট ইলন মাস্কের সঙ্গেও বৈঠক করেন নরেন্দ্র মোদী। সুলতানা হিমু, চ্যানেল আই। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের বিভিন্ন আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি নাগরিকদের জন্য আরব আমিরাতে ভিসা বৃদ্ধি ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের পরিকল্পনা এবং খেলাধুলা ও শিক্ষা সম্পর্ক আরও গভীর করা সহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়েও আলোচনা করেন তিনি। সফর শেষ করে শুক্রবার সংযুক্ত আরব আমিরাত থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা। আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহৌল আল ফালাসি দুবাই বিমানবন্দরে তাকে বিদায় জানান। বিমানবন্দরে সংক্ষিপ্ত আলাপে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের ভিসার বিধিনিষেধ তুলে নেওয়া এবং আরও কর্মী নিয়োগের আহ্বান জানান। আমিরাতের কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত ঠেকাতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এরশাদের সামরিক স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এরশাদ বিরোধী ছাত্র অভ্যুত্থানে শহীদদের স্মরণ সমাবেশে একথা বলেন সাবেক ছাত্র নেতারা। রিপোর্ট করছেন এনামুল কবির রূপম। এরশাদের সামরিক শাসন বিরোধী
ছাত্র অভ্যুত্থানে শহীদদের স্মরণে শিক্ষা ও গণতন্ত্র স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সে সময়ের ছাত্রনেতারা। সেখানেই সমাবেশে বক্তৃতা করেন তারা। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হতে পারে, বিভিন্ন ধরনের চক্রান্ত হতে পারে। আমরা চাই আন্দোলনকারী সমমনা সকল দল যারা বিগত দিনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে, সকলে ঐক্যবদ্ধ হবে। আগামীতে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হবে। দেশের সংস্কার নিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখে না। যারা আইন প্রণেতা হবেন তারা বাংলাদেশের আইন কানুন সংবিধান এমনভাবেই প্রস্তুত করবেন যেন ফ্যাসিবাদ আর কখনোই মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। সমাবেশে খায়রুল কবির খোকন, আজিজুর রহমান, মোস্তাক আহমেদ, ফয়জুল হাবিব লালা সহ অনেকে বক্তৃতা করেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। পবিত্র শবে বরাত আজ মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী। আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী পবিত্র শবে বরাত। ইসলামে যে কয়টি ফজিলতপূর্ণ বরকতময় রাত আছে তার অন্যতম পবিত্র এই রাত। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে বরাতের রাত শুরু হয়ে পরদিন সূর্য ওঠার আগ পর্যন্ত এ রাতের মাহাত্ম্য চলতে থাকে। ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ তাআলা এ রাতে মুসলমানদের পাপ থেকে মুক্তি দেন। ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত রাতে জীবনের সব ভুলভ্রান্তি এবং পাপের জন্য গভীর অনুশোচনায় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। রঙিন তুরাগ নদের তীরে চলছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার 3য় পর্ব। বৃহস্পতিবার আসরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইজতেমা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা সাদপন্থীদের এই পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন। ফজরের নামাজের পর বয়ান করেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার, তর্জমা করেন বাংলাদেশের মাওলানা মুফতি আজমউদ্দিন। পরে জুম্মার নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। ইজতেমা উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। র্যাব, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভিনদেশে ব্যবসায় বাঙালির সাফল্যের গল্পে নতুন পালক চাঁদপুরের মোহাম্মদ আলী খানের উদ্যোগ। ব্যাংকক প্রবাসী এই বাংলাদেশি মাত্র 30 বছরে ব্যাংককে 2টি, মিয়ানমারে 1টি, ভিয়েতনামে 1টি এবং চট্টগ্রামে 1টি ফিশ প্রসেসিং ফুড কারখানা করেছেন। তার কারখানার শতভাগ রপ্তানিমুখী রেডি টু কুক ফিশের জনপ্রিয়তা কাতার, দুবাই, সৌদি আরব ছাড়িয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পৌঁছে গেছে। থাইল্যান্ড ঘুরে মোহাম্মদ আলীর সফলতার গল্প জানাচ্ছেন মাসুর শাকিল। চাঁদপুরের মোহাম্মদ আলী খান সাদা হাতির দেশ থাইল্যান্ডে প্রবাসী হন 1995 সালে। মাত্র 30 বছরে তার সিকে ফিশ অ্যান্ড ফুড প্রসেসিং ব্যবসার বিস্তৃতি থাইল্যান্ড ছাড়িয়ে গেছে। প্রথম এখানে আমি কিছু তাওয়ালের ব্যবসা করি জাপানের সঙ্গে, তারপর ওইটা বাদ দিয়ে মাছের ব্যবসা শুরু করি। কাতার, দুবাই, সৌদি আরবের পাশাপাশি সিকে ফুডসের চাহিদা ও জনপ্রিয়তা আমেরিকা এবং ইউরোপীয়। ফ্রোজেন ফিশ অ্যান্ড ফুডস 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড। আর ব্যবসা আমি এখন 20 দেশে এক্সপোর্ট করতেছি। আর আমার নিজস্ব প্রতিষ্ঠান আছে আপনার ইউকে, ইউএসএ, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, কানাডা, কাতার, বাহরাইন। এখানে আমাদের নিজস্ব কোল্ড স্টোর আছে, সিঙ্গাপুর। থাইল্যান্ডের চা চিং চাও প্রদেশে তার কারখানায় 300 কর্মকর্তা কর্মচারী কাজ করেন। থাইদের অনেকে সিকে ফুডসে দীর্ঘদিন ধরে কাজ করছেন। থাইল্যান্ডে 300 জেনারেল ওয়ার্কার আছে, 2 জন আছে বাংলাদেশি আর কি। আর এখানে বাংলাদেশ লোক আনতে হলে ওয়ার্ক পারমিটের মাধ্যমে আনতে হয়। ওয়ার্ক পারমিটের খরচ অত্যাধিক বেশি। Working with a good man and he carefully all customer and employer. উদ্যোক্তা মোহাম্মদ আলী খান বলছেন, বাংলাদেশ দূতাবাসের আমলাতান্ত্রিক জটিলতার কারণে সিকে ফুডসে বাংলাদেশ থেকে ভালো বেতনে শ্রমিক নিতে পারছেন না তিনি। মাসুর শাকিল, চ্যানেল আই, চা চিং চাও প্রদেশ, থাইল্যান্ড।
বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে সরকারকে বিভ্রান্ত করতে চায় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছেন তারা দেশের ক্ষতি করছেন। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করে মির্জা আব্বাস বলেন, বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। সরকার বাজার সিন্ডিকেট দমন করতে পারছে না অভিযোগ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে ডেভিল খুঁজে বেড়াচ্ছে, অথচ তাদের হাতের কাছেই ডেভিল রয়েছে। অগাস্টের ৩ থেকে ৫ তারিখের টেলিভিশন সংবাদ দেখলেই তাদের চেনা যাবে। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। সিন্ডিকেটের কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে একটি বিব্রত অবস্থায় ফেলে দিতে চেষ্টা করছে। ডেভিল খুঁজেন, ভালো, কিন্তু হাতের সামনে যে ডেভিলগুলো রয়ে গেছে তাদেরকে ধরছেন না কেন? কবিতার ভাষায় বলেছিল, জীবনেও চাই মরণেও চাই, অনেক অসম্ভবের সময় আপনাকে চাই। সেই ডেভিলটা তো হাতের কাছে আছে, কেন ধরছেন না? এবারে ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ। বিদেশে বসবাসরত 2 বাংলাদেশের উদ্যোগে 21শে ফেব্রুয়ারি হয়ে ওঠে সারা বিশ্বের মানুষের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রায় 2 বছরের বিভিন্ন কার্যক্রম শেষে ইউনেস্কোর প্যারিস অধিবেশন থেকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এবারে বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল রশিদ। 1998 সালে জাতিসংঘ মহাসচিব কফি আনানের কাছে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানান কানাডার ভ্যাঙ্কুভারে বসবাসরত 2 প্রবাসী বাংলাদেশি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম। আবেদনটি সম্পর্কে জানতে পেরে জাতিসংঘের অন্য কোনো সদস্য রাষ্ট্রের কারো কাছ থেকেও একই ধরনের প্রস্তাব আনতে রফিকুল ইসলামকে অনুরোধ করেন জাতিসংঘ সেক্রেটারি জেনারেলের প্রধান তথ্য কর্মকর্তা হাসান ফেরদৌস। এরই পরিপ্রেক্ষিতে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড নামের একটি সংগঠন করেন রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম। কয়েকজন ভিন্ন ভাষাভাষীকে সাথে নিয়ে কফি আনানের কাছে আবারও চিঠি লিখেন তারা। পরবর্তীতে বাংলাদেশের এ প্রস্তাবের পক্ষে কাজ করে আরও কয়েকটি দেশ। 1999 সালের 17 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব উত্থাপিত হয়। অবশেষে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2010 সালের 21শে অক্টোবর জাতিসংঘ সাধারণ অধিবেশনের 65তম অধিবেশনেও 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে পাশ হয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। অমর একুশে বইমেলার শিশু প্রহরে লেগেছে বসন্তের ছোঁয়া। মেলার গেট খোলার পর থেকেই বাবা মায়ের সঙ্গে বইমেলায় ভিড় করে ক্ষুদে পাঠকরা। এটা আরও জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। পয়লা ফাল্গুন ছুটির দিনে বাবা মায়ের হাত ধরে বইমেলায় প্রবেশ করে কোমলমতিরা। মেলায় আসা বরাবরই আনন্দের বলে জানায় শিশুরা। আমার বেশিরভাগ চারুকলার আর্টসের বই বেশি পছন্দ, ওগুলোই কিনেছি আমি। বই মেলায় এসে পিপিলিকা কিনেছি আর জাদুকরের হালুম কিনেছি। আমি মায়াবতীর কাহিনী কঙ্কাবতী কিনেছি। আমার মেলায় আসলে খুব ভালো লাগে। অভিভাবকরা বলছেন শিশুদের অনুপ্রেরণা দিতে এই প্রয়াস। বইয়ের কোনো বিকল্প নাই, তো প্রযুক্তির যুগে প্রযুক্তি ছিল, আছে, থাকবে, বইও থাকবে। সোহরাওয়ার্দী উদ্যানেও ছিল পাঠক সমারোহ। গ্রন্থ উন্মোচন মঞ্চে প্রকাশিত হয় নতুন বই। বইমেলায় লেখকরা তুলে ধরেন তাদের অনুভূতি। আমার বইয়ের নাম হচ্ছে ইন্দ্রপুরী স্বর্ণাক্ষর। ইন্দ্রপুরী বলতে আমি এখানে পুরো বাংলাদেশকে বুঝিয়েছি, আর যে বইটি এসেছে বইটিতে স্বর্ণাক্ষর বলতে আমি আমার বাংলা ভাষাকে বুঝিয়েছি। বইয়ের নাম হচ্ছে লাল জুতা। এই বইটিতে 6টা গল্প আছে, আর এই গল্পটিতে নানা ধরনের রঙিন ছবি আছে যা শিশুদের পাঠযোগ্য এবং উপযুক্ত। এখানে নানা ধরনের রহস্য গল্প আছে, আবেগের গল্প আছে। অমর একুশে বইমেলা আলোকিত মানুষ গড়ার পাথেয় বলে মনে করেন মেলায় আগতরা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।
বর্ণিল আয়োজন, নানা সাংস্কৃতিক পরিবেশনায় প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় অনুষ্ঠিত হল বসন্ত বরণ উৎসব। সেতারের সুরে রাগ বসন্ত কুমারীর বাজনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় ঋতুরাজকে। সাথে ছিল রাজধানী জুড়ে ভালোবাসা দিবসের আমেজ। আরো জানাচ্ছেন মিথিলা নাজনীন। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন কি শুধু আজকেই? সারা জীবন, আমার কাছে জীবনের প্রতিটি দিন তোমার সাথে ভ্যালেন্টাইন্স। ভালোবাসি যারে তার হতে কি। বসন্ত কথন, প্রীতিবন্ধনী, আবির খেলা সহ নানা আনুষ্ঠানিকতায় প্রতিবারের ধারাবাহিকতায় বসন্ত বরণ উৎসব। ভালোবাসি যারে সারাটি রাত ধরে। জাতীয় বসন্ত বরণ উদযাপন পরিষদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বসন্ত উদযাপনে বিভিন্ন বয়সী মানুষের ঢল। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, ঘোরাঘুরি করবো এই প্ল্যান আছে আলহামদুলিল্লাহ। আমার ভালোবাসার মানুষ আমাকে ফুল দিয়েছে, এটাতে আমি অনেক খুশি আজকে। সবাইকে বসন্তের শুভেচ্ছা। সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ভালোবাসা দিবস প্লাস পয়লা ফাল্গুন, তো সব মিলিয়ে হচ্ছে রঙে রঙিন সবকিছু। এখানে প্রতি বছরই আসি, খুবই ভালো লাগে এই প্রোগ্রামটা। বাংলায় ষড়ঋতুর শেষ ঋতু বসন্ত। শীতের রুক্ষতা শেষে প্রকৃতিতে সজীবতা নিয়ে অপার সৌন্দর্যে ধরা দেয় বসন্ত। শুধুমাত্র উৎসব আর আনুষ্ঠানিকতা নয়, বসন্তের প্রীতির বার্তা জুড়ে থাক সারা বছর জুড়ে। সবাইকে শুভ বসন্ত। তুমি আমি হাতে রেখে 1401 বঙ্গাব্দ থেকে শুরু হওয়া চারুকলার বসন্ত বরণ উৎসবের ধারাবাহিকতা আগামী দিনগুলোতে বজায় থাকবে, এমন প্রত্যাশাই সাধারণ মানুষের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। দিয়ে পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। কৃতি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার পাশাপাশি তাদেরকে সংবর্ধনা দিয়েছে দ্য স্কলার্স ফাউন্ডেশন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানে এবছর 3 শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। স্কলার্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন ও মানারাত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি চৌধুরী মাহমুদ হাসান। তিনি বলেন, ভবিষ্যতে ভালো নেতা হতে চাইলে শিক্ষার্থীদের ধর্মীয় নৈতিকতা ও নির্লোভ মানসিকতা গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে স্কলার্স ফাউন্ডেশনের পরিচালক মুজাফফর হোসেন ও সদস্য সচিব আসিফ আবদুল্লাহ সহ অন্যরা বক্তৃতা করেন। গাইবান্ধায় তদারকির অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে গোবিন্দগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণ কাজ। এজন্য কারিগরি শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় শিক্ষার্থীরা। দ্রুত নির্মাণ কাজ শেষ করে শিক্ষা প্রতিষ্ঠানটি চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। গাইবান্ধার প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। গোবিন্দগঞ্জের মগুরা সোনারপাড়া এলাকায় প্রায় 3 একর জমির উপর 2018 সালের 7 জুন গোবিন্দগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণের কার্যাদেশ দেওয়া হলেও কাজ শুরু হয় ওই বছরের অক্টোবরে। 5 তলা একাডেমিক ভবন ও 4 তলা প্রশাসনিক ভবন নির্মাণের প্রায় 15 কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়। 2020 সালের জানুয়ারিতে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও মাত্র 20% কাজ করে চলে যায় ঠিকাদার প্রতিষ্ঠান। বাড়ির সাথে একটা কলেজ স্কুল হলে তো অনেক সুযোগ সুবিধা আমাদের হয়। দীর্ঘ 8 বছর ধরে দেখতেছি আমাদের স্কুলটা কর্তৃপক্ষ অর্ধেক নির্মাণ করে চলে গিয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। প্রকৌশল এই অধিদপ্তরে যারা সংশ্লিষ্ট এই কাজের সাথে আছে তাদের তদারকির অভাব ছিল এবং যে অবশ্যই যে ঠিকাদার এ দায় আদায় হতে পারে না। সরকার এই কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়ে এই জিনিসটা বাজেট বরাদ্দ করছে, অথচ কন্ট্রাক্টরের উদাসীনতার কারণে, সংশ্লিষ্টতার উদাসীনতার কারণে এই প্রতিষ্ঠানটা কাজ থেমে আছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, কাজ শেষ না করায় ঠিকাদার প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হয়েছে। নতুন করে আমরা এস্টিমেট করেছি, যেগুলো অসংখ্য কাজগুলো আছে আর যেটা কাজ শেষ করেছি সেগুলো এস্টিমেট করা হয়েছে, সেগুলো আমরা আমাদের ঢাকা অফিসে পাঠিয়েছি। সেখান থেকে কনফার্মেশন হওয়ার পরে আমরা আবার করে টেন্ডার দেব। নির্মাণ কাজ দ্রুত শেষ করে শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানাচ্ছেন এলাকাবাসী। আল মুকসিদ, চ্যানেল আই। এরপর যা রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ।
কুড়িগ্রামে এবার আলুর ভালো ফলন হওয়ার আশা করছে কৃষক ও কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূল থাকায় রোগবালাইয়ের তেমন কোনো প্রাদুর্ভাব নেই, তবে উৎপাদিত আলুর ন্যায্য মূল্য পাওয়ানে শঙ্কিত কৃষক। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিওতে তিনি রিপোর্ট করছেন আল মুকসিদ। কুড়িগ্রামের মাঠে মাঠে এখন আলু ক্ষেত পরিচর্যার কাজে ব্যস্ত কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হয়েছে, তবে আলু চাষের খরচ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। উৎপাদিত আলুর ন্যায্য দাম না পাওয়া গেলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কায় কৃষক। বাজারের অবস্থা খুবই খারাপ, তার কারণে এইবার যদি থাকে বা নিম্ন আরও হয় তাহলে কিন্তু কৃষক বাঁচবে না। কৃষক মাঠে বাড়ি মাঝে 120 টাকা আলুর কেজি কিনে আমরা কাটছি মাঠে, 33,000 টাকা কার্টুন কিনছি, 50 কেজি আলুর দাম 33,000 টাকা, তাহলে কৃষক কীভাবে বাঁচবে? তাপমাত্রা ভালো, সেই জন্য মনে করেন আলু তো হিম ধরে নেই, এই যে কারণে মনে করেন হিমের ওষুধ, কীটনাশক এই সর্ব জিনিস ভূমি পূরণ করতে কম লাগবেন, যে আলুর ফলন হয়তো ভালো হতে পারে। যে নতুন আলুটা আমার দেখা যায় এখনই 16 টাকা আসছে, আরও তো নামতেও পারে। আর এই আলুটা যদি এখন 5 টাকা আসে না 10 টাকা আসে, যদি এইরকম যদি হয়ে থাকে আর সরকার যদি ইয়েতে যদি পদক্ষেপ না নেয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যায় কৃষকের। কৃষি বিভাগ বলছে প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। এবছর আলু আবাদের জন্য যে অনুকূল আবহাওয়া বিরাজ করছে তাতে আমরা আশা করছি আলুর একটি বাম্পার ফলন কৃষকরা পাবেন। যদি বাজার মূল্য ভালো থাকে কৃষকরা এক্ষেত্রে বেশি লাভবান হবে। আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছেন তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে পরামর্শ সেবা দিয়ে যাচ্ছে। চলতি মৌসুমে জেলার প্রায় সব উপজেলায় স্থানীয় জাত মিলে 7,100 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 8,000 হেক্টর জমিতে। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। তামাকের সহজলভ্যতায় দেশে জনস্বাস্থ্য ঝুঁকি ও মৃত্যু বাড়ছেই। লাভের আশায় তামাক উৎপাদনে ঝুঁকছেন অনেকেই। তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণে নেই কোনো সুরক্ষা ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, কৃষি বিভাগ সহ সরকারিভাবে তামাক চাষে নিরুৎসাহিত না করায় কমছে না এর ভয়াবহতা। টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। দেশের প্রায় 4 কোটি মানুষ প্রত্যক্ষভাবে তামাক সেবনের সাথে জড়িত, আর পরোক্ষভাবে ধূমপানের শিকার প্রায় 3,84,00,000 লাখ মানুষ। এতে হৃদরোগ, ক্যান্সার, বক্ষব্যাধি সহ বাড়ছে মৃত্যুর ঘটনাও। বিভিন্ন পরিসংখ্যানে এমন ভয়াবহ তথ্য উঠে আসলেও বন্ধ হয়নি তামাক চাষ। দাদন আর বিক্রির নিশ্চয়তা থাকায় টাঙ্গাইলের বিস্তীর্ণ চরাঞ্চল ভুয়াপুর, কালিহাতী, নাগরপুর সহ বিভিন্ন উপজেলায় বাড়ছে তামাকের উৎপাদন। মোটামুটি একটা ভালো প্রফিট থাকে, যার কারণে যারা চাষি আছে তারা তামাকের প্রতি বর্তমানে একটু বেশি চাষের প্রতি ঝুঁকছে আর কি। সিজনে 2বার পানি দেওয়া লাগে আর 2বার সার দেওয়া লাগে, দিল্লি জিনিসটা আর কি পরিপূর্ণ ভালো হয়। ফসলে আমরা লাভবান হইতে পারি না, দাম নাই, বুঝছেন না, সব জিনিসের দাম কম, খরচ বেশি, যার কারণে এখন আমরা তামাক চাষ করার জন্য এখন অগ্রসর হইতেছি। অন্যান্য ফসলের তুলনায় তামাকের দাম অনেক বেশি পাই আমরা, আর এই কারণে তামাক চাষ করা হয়। তামাক চাষের কারণে পরিবেশের অপূরণীয় ক্ষতির পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। যে পরিমাণ হৃদরোগ বেড়ে গেছে, হার্টের যে সমস্যা বেড়ে গেছে, সেটার অন্যতম কারণ হলো ধূমপান। তো সার, অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে যে পরিমাণ তামাক ফলন করা হয় তাতে জমির উর্বরতা কমে যায় অনেক বেশি, এবং সেই কারণে পরিবেশ দূষণ অনেক বেশি হয়, যেটা থেকে আসলে আমাদের দেশের কৃষকরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে এই কারণে আমি মনে করি যে এটার প্রসার বন্ধ করা খুবই জরুরি হয়ে পড়েছে। তামাক চাষ ও সেবন বন্ধের আইন কঠোরভাবে প্রয়োগের পরামর্শ সংশ্লিষ্টদের। কৃষকদেরকে নানাভাবে প্রণোদনা দিয়ে, অ্যাডভান্স তাদের ঋণ দিয়ে এই তামাক কিনে নেওয়ার ব্যবস্থা করতেছে। এই অবস্থায় তামাকের ভয়াবহতা এই দেশে আরও বেড়ে যাচ্ছে। এই ভয়াবহতা থেকে দেশকে বাঁচাতে হলে অবশ্যই তামাক নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে। প্রকৃতি ও পরিবেশের সুরক্ষার পাশাপাশি দেশের খাদ্য ঘাটতি পূরণে তামাক চাষ বন্ধে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ পরিবেশবাদী সহ সব মহলের। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। জানাবো খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই পৌঁছে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মধ্যরাতে একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে টিম টাইগার্স। 20 ফেব্রুয়ারি দুবাইয়ে গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ লড়বে ফেভারিট ভারতের বিপক্ষে।
তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। পরে পাকিস্তানে গিয়ে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সাউথ আমেরিকা অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের মতো হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয়নি ব্রাজিলকে। ফাইনাল রাউন্ডে আর্জেন্টিনার সাথে 1-1 গোলে ড্র করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচটি ছিল অলিখিত ফাইনালের মতোই, দুই দলে যে কেউ জিতলেই চ্যাম্পিয়ন। এই সমীকরণ নিয়ে মাঠে নামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা, বিরতির পর গোল শোধ করে ব্রাজিল। শেষ পর্যন্ত ড্র হওয়ায় শিরোপা নির্ধারণও অমীমাংসিত রয়ে গেল। শেষ ম্যাচের ফল দিয়েই নির্ধারিত হবে শিরোপা। টুর্নামেন্টের শেষ ম্যাচে রোববার ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। গ্রুপ পর্বে আর্জেন্টিনার কাছে 6-0 গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। ব্রাজিলের 4 ম্যাচে 10 পয়েন্ট, সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে 2-এ আর্জেন্টিনা। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলি জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নেই বলে ট্রাম্পের মন্তব্য। মোদির সঙ্গে বৈঠকে পারস্পরিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার। নির্বাচন নিয়ে চক্রান্ত ঠেকাতে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে সাবেক ছাত্র নেতাদের আহ্বান। এরশাদ বিরোধী অভ্যুত্থানে শহীদদের স্মরণ। মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী পবিত্র শবে বরাত আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় পালনে মসজিদ বাসস্থানে ধর্মপ্রাণ মুসলমানদের প্রস্তুতি। টঙ্গীতে চলছে বিশ্ব ইজতেমার 3য় পর্ব। তুরাগ তীরে জুম্মার নামাজে হাজারো মুসল্লির অংশগ্রহণ। এবং বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় ঋতুরাজ বসন্ত বরণ। রাজধানী জুড়ে ভালোবাসা দিবসের আমেজ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।